প্রথমে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করছি, হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল। এর আগে আমি জুনাগড় রাজ্যটি আলোচনা করে দিয়েছি কীভাবে লিখতে হবে বা কী বিষয়টা ছিল, কখন কোন ঘটনার পরিপ্রেক্ষিতে তারা শেষ পর্যন্ত ভারতভুক্ত দলিলে স্বাক্ষর করতে বাধ্য হয়েছিল। আজকে এই হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়, কীভাবে শেষ পর্যন্ত ভারতভুক্ত দলিলে স্বাক্ষর করতে বাধ্য হয় সে বিষয়টায় ভূমিকাতে লিখতে হবে। যেটা 1947 সালে ভারতের স্বাধীনতা লাভের সময় দক্ষিণ ভারতের হায়দ্রাবাদ ছিল সর্বাপেক্ষা বৃহৎ দেশীয় রাজ্য। দেশীয় রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বড় ছিল এই হায়দ্রাবাদ রাজ্য। হায়দ্রাবাদের প্রধান শাসক নিজাম নামে পরিচিত। হায়দ্রাবাদের শাসক নিজাম নামে পরিচিত। হায়দ্রাবাদের জনগণ পয়েন্ট যেটা করবে, ভারতের স্বাধীনতা লাভের সময় হায়দ্রাবাদের নিজাম ছিলেন ওসমান আলী খান। নিজাম অর্থাৎ শাসক নাম ছিল ওসমান আলী খান। হায়দ্রাবাদের মুসলিম শাসক হলেও অন্তত 87% শতাংশ জনগণই ছিল হিন্দু সম্প্রদায়ের মানুষ। জুনাগড়ের মতো ওখানে 80%, এখানে 87% বা পার্সেন্ট। রাজাকার বাহিনীর অত্যাচার, ব্রিটিশদের ভারত ত্যাগের পর হায়দ্রাবাদের শাসক নিজাম ভারত বা পাকিস্তানে যোগ না দিয়ে নিজ রাজ্যের অস্তিত্ব রক্ষার চেষ্টা করেন। অপরদিকে সংখ্যাগরিষ্ঠ হিন্দু প্রজারা ভারতের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্দোলন শুরু করে এবং ভারত সরকারকে হস্তক্ষেপের জন্য তারা কিন্তু আবেদন জানায়। ক্রুদ্ধ নিজাম, যে হায়দ্রাবাদ যে শাসক, কাসিম রেজভির নেতৃত্বে রাজাকার বাহিনী নামে একটা সশস্ত্র দাঙ্গা বাহিনী গড়ে তোলেন। এই কাসিম রেজভির নেতৃত্বে একটা দাঙ্গা বাহিনী হায়দ্রাবাদে রাজাকার বাহিনী যেটা নাম দেওয়া হয়েছিল বাহিনী গড়ে তোলা হয়। এই রাজাকার বাহিনীর অত্যাচারে হায়দ্রাবাদের হিন্দুদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। প্রচণ্ড অত্যাচার করা হয়, তাদের জীবন দুর্বিষহ করে তোলে। এর ফলে বহু হিন্দু হায়দ্রাবাদ ছেড়ে ভারতে চলে আসে। তারা কিন্তু হায়দ্রাবাদ দেশীয় রাজ্য ছেড়ে তারা ভারতে অনেকে আশ্রয় গ্রহণ করে। হায়দ্রাবাদের দখল অভিযান, এই অবস্থায় জওহরলাল নেহরু ও বল্লভভাই প্যাটেল 1948 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদকে চরমপত্র পাঠায় যাতে হিন্দুদের উপরে অত্যাচার বন্ধ হয়। নিজামকে পাঠিয়েছিল রাজাকার বাহিনী ভেঙে দেওয়ার জন্যে, কারণ এই রাজাকার বাহিনী হিন্দুদের উপরে অত্যাচার করছে। কিন্তু ভারত সরকারের নির্দেশ হায়দ্রাবাদ অমান্য করে। এই পরিস্থিতিতে ভারতের সামরিক বাহিনীর জেনারেল জয়ন্তনাথ চৌধুরীর নেতৃত্বে ভারতীয় বাহিনী সমগ্র হায়দ্রাবাদ দখল করে 1948 খ্রিস্টাব্দে 18 সেপ্টেম্বর। তারিখগুলো যদি না মনে থাকে লেখার প্রয়োজন নেই। এই অভিযান অপারেশন পোলো নামে পরিচিত। অর্থাৎ হায়দ্রাবাদ যে দখল করা হয়েছিল জয়ন্তনাথ চৌধুরীর নেতৃত্বে, ভারতের সেনাপ্রধান যিনি ছিলেন, সেই হায়দ্রাবাদ অভিযান বা হায়দ্রাবাদ যে দখল, সেই অভিযানটাকে অপারেশন পোলো বলা হয়েছে। ভারতভুক্ত দলিলে স্বাক্ষর, 1949 খ্রিস্টাব্দে নিজাম ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন। ওই বছরে ডিসেম্বর মাসে এম.কে. ভেলোরির নেতৃত্বে হায়দ্রাবাদে মন্ত্রিসভা গঠিত হয়। মন্ত্রিসভা 1950 26শে জানুয়ারি হায়দ্রাবাদকে আনুষ্ঠানিকভাবে ভারতের সঙ্গে যুক্ত করে। এখানে 1948 সালে হায়দ্রাবাদকে পরাজিত করা হয়েছিল, কিন্তু এখানে ভারতভুক্ত দলিলে স্বাক্ষর করেছিল 1949 সালে এবং 1950 সালে 26শে জানুয়ারি যে দিনটা প্রজাতন্ত্র দিবস হয় সেই দিনই আনুষ্ঠানিকভাবে হায়দ্রাবাদকে ভারতের সঙ্গে যুক্ত করা হয়েছিল। ঠিক আছে, এই পর্যন্ত এই পয়েন্টটা এখানে লিখবে। যেহেতু 4 নাম্বার তাই বেশি বড় লেখার প্রয়োজন নেই। এই পর্যন্তই, সবাই ভালো থেকো এবং যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, কমেন্ট করবে, প্রয়োজনে বন্ধুদের শেয়ার করবে এবং এই আলোচনা চলতেই থাকবে। এই অধ্যায়ের আরও যে গুরুত্বপূর্ণ কোশ্চেন, অর্থাৎ এই অধ্যায় থেকে এই বছর 25 সালে যে মাধ্যমিক পরীক্ষায় এখানে কিন্তু দুটো 4 নম্বরের কোশ্চেন আসবে। ঠিক আছে, এটা মাথায় রেখেই তোমাদেরকে কিন্তু আমি যেগুলো দিচ্ছি বা এর বাইরেও যে কোশ্চেনগুলো আছে তোমরা করতে পারো, কিন্তু হায়দ্রাবাদ জুনাগড় এটা বা পর্ষদের যে কোশ্চেনগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই করো, কারণ পর্ষদের কোশ্চেন অনেক সময় দেয়। বা যেহেতু কাশ্মীরটা পড়ে গেছে, কাশ্মীরটা একটু দেখে রাখবে, কিন্তু বেশি গুরুত্ব দেবে হায়দ্রাবাদ এবং জুনাগড়ের উপর। এটা কিন্তু কোনোভাবেই যেন পরীক্ষায় পড়ে না লিখতে না পারো, এই ধরনের বিষয়টা যেন না থাকে।
ঠিক আছে, এই পর্যন্তই। আবার আলোচনা পরের যে এখানে যে কোশ্চেনগুলো আছে, অনেকগুলো কোশ্চেন আছে উদ্বাস্তু অধ্যায়ের, সেই উত্তরগুলো আমি দেখাবো। ততক্ষণ সবাই ভালো থেকো, এবং যেটা বললাম যে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভরাত্রি।